ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। সুপ্রিম কোর্টের রায় আমাদের মানতে হবে একজন ভারতীয় নাগরিক হিসাবে। কিন্তু যে সুপ্রিম কোর্ট আর্টিকেল 14-16কে মান্যতা দিচ্ছে না, কতদিন ভরসা রাখবেন সেই সুপ্রিম কোর্টের রায়ের উপর? বিচারপতিরা পরিবর্তন হচ্ছেন, রায়ও অনেক সময় পরিবর্তন হচ্ছে এমন ঘটনা আমরা দেখেছি। আপনাদের হাইকোর্টের একটা ছোট্ট ঘটনা মনে করে দিই। জাসিয়া আহসান মামতা স্যার পরিষ্কার বলছেন 2009-এর মামলার ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রে বলছে দুর্নীতি আমি দেখে ফেলেছি, আমি অনিয়ম বিনিয়ম দেখে ফেলেছি, মানে অনিয়ম যা রয়েছে, বেনিয়ম যা রয়েছে, আমি কি প্যানেল বাতিল করে দেবো, নাকি এটার সমাধান সূত্রে একটা কিছু বের করে দেবো, নাকি বঞ্চিতদের যারা মামলা করেছে তাদের চাকরি দেবেন? ডিপিএসসি তখন বলছে না বঞ্চিতদের চাকরি দেবে। একটা কনসার্ন অর্ডার হয়ে গেছে, ওএমআর-সিটে শূন্য পেয়েও কিন্তু নিয়োগ হয়ে গেছে নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে। ওএমআর-সিটে শূন্য পেয়েছে, প্যানেল বাতিল করলেন না দ্বিতীয় দফায়। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলায় একদম পরিষ্কারভাবে দেখা গেল এমন একটা জায়গা থেকে পুরো এন্টায়ার 26,000 বাতিল করে দিয়ে দেওয়া হলো, যেখানে সিবিআই, বিভিন্ন একাধিক কমিটি তারা কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছিল যে এই সংখ্যক অবৈধ প্রার্থীরা এখানে রয়েছে, বিভিন্ন ক্যাটাগরিক্যালি তাদেরকে ভাগ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট অ্যাসার্টেন করতে পারেনি, এন্টায়ার পুরো অংশটাকে বাতিল করে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র শিক্ষক 9, 11, 12 সেই নট স্পেসিফাইড টেন্টেডদের স্কুলে পাঠানোর একটা ব্যবস্থা করা হলো, বা আনটেন্টেড যাদের বলা হচ্ছে এরকম একটা বিষয়, তাদেরকে স্কুলে পাঠানো হলো, অথচ গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে দেওয়া হলো না। এখানে আর্টিকেল 14 ভায়োলেট হলো না, আর্টিকেল 16 ভায়োলেট হলো না। 31শে ডিসেম্বর একই সময় যাদের নিয়োগ শুরু হলো, জার্নিটা শুরু হলো, কারোর থেমে গেল 12 মাস 11 মাস আগে। এটা কি করে সম্ভব? কী করে সুপ্রিম কোর্টে করতে পারে? প্রশ্ন হচ্ছে এখানে। তো ডিসেম্বর পর্যন্ত অনেকে মাইনে পাচ্ছেন, বাট গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল, দ্বিচারিতা এখানেও চললো। দেন আজকে যে বিষয়টা আসলো, একদম মানে যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের যে ভার্সানটা ছিল, হয়তো স্পেসিফিক করে কিছু বলা ছিল না, কিন্তু যে ভার্সানটা ছিল তাতে করে 2016 রিক্রুটমেন্ট রুলস হিসেবে নেওয়া যেতেই পারতো। কিন্তু ওই হিসাবেই সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা রয়েছেন তারা সেই বিষয়টাকে অতটা গুরুত্ব সহকারে শুনলেন না, এবং সেক্ষেত্রে ফ্রেশারদের নতুন করে বসিয়ে দিলেন সেই পুরনো প্রার্থীদের সাথে। কতটা টাফ কম্পিটিশান! সেই সময়কার পড়া অধ্যাবসা 8 বছর স্কুলে তারা পড়েছে, সেই পরিমাণ অধ্যাবসার মধ্যে নেই, তাদের সাথে ফ্রেশারদের ঢুকিয়ে দেওয়া রাজ্য সরকারের এই যে কোর্ট কাছারি জিনিসগুলো করেছে, এবং সেক্ষেত্রে তাদের নাম্বার ভীষণ ভ্যারি করবে নাম্বার এখানে। আর যদিও নাম্বারটা সেটাকে শিথিল করেছে, কিন্তু তারপরেও তো নাম্বারটা একটা জায়গায় থাকছে। তো সেক্ষেত্রে সেই বিষয়টা নতুন অধ্যাবসায় তারা যে সময়টায় পড়াশোনাটা করেছে বা করছে, বা যে রিদমে আছে, সেই রিদমটাতে কোথাও কি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। তারপরে আবার 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার রেখে দেওয়া হলো। মানে আর্টিকেল 14 এখানেও বৈষম্য, আর্টিকেল 14-16 এখানে বৈষম্যমূলক আচরণ করছে। তার কারণ 10 নম্বর কেউ পেয়ে যাবেন আগে থেকেই, আবার 10 নম্বর থেকে কেউ 100তে পরীক্ষা দেবেন, কেউ 90 পরীক্ষা দেবেন, তো বৈষম্য এখানেও থেকে গেল। তো সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয়গুলো হস্তক্ষেপ না করায় রীতিমতন সংবিধান বিপন্ন হয়ে বৈষম্য রেখে, আর্টিকেল 14-16 বৈষম্য রেখেই কিন্তু নতুন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু হতে চলেছে, এবং সেটা হবে সেপ্টেম্বর মাসের 9 তারিখ, এবং সামথিং একটা ডেট 14 না 16 তারিখে আছে। এই দুটো ডেটে পরীক্ষা হবে, এবং তার পাশাপাশি এটা কিন্তু 31শে ডিসেম্বর নিয়োগও হয়ে যাবে। এবার পরবর্তী ক্ষেত্রে এই চাকরি কতদিন স্থায়িত্ব থাকবে সেটা কেউ বলতে পারছে না, কারণ কে কোথায় কোন প্যানেলে কাকে গুজে দিয়ে ভরে দিয়ে বসে থাকবে তাতে করে তো বোঝা যাচ্ছে না। আলটিমেটলি একটা সার্টেন টাইমে কি শুনবেন যে প্যানেলও বাতিল হয়ে গেছে, কারণ এই সরকারের উপর তো মানুষের ট্রাস্ট সেই অর্থে আর নেই। স্কুল সার্ভিস কমিশন যার একাধিক, যে বেড়ালটা মাছের স্বাদ পেয়ে গেছে তাকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমার কী মনে হয় এরপর তো খোলা ছাড়পত্র পেয়ে গেল সুপ্রিম কোর্টের আজকের এই হস্তক্ষেপ না করায়, যে এসএসসিকে হিসাব মতন তো প্রশংসা করা হয়েছে, তারা নিজেদের মতন করে সব কিছু করতে পারে। এবার নিজেদের মতন করে কোন লেভেলেরা করতে পারে সেটা তো কিছুদিন পরেই টের পাবেন, দেখবেন অভিযোগগুলো দায়ের হবে। যাই হোক, সেই জায়গা থেকে এটাতে যেমন গুলিয়ে দেওয়া হচ্ছে, এবং কতজন পুরনো মানুষ, পুরনো যারা চাকরিজীবী ছিলেন, যারা আনটেন্টেড ছিলেন, তারা কতজন ফিরে পাবেন চাকরি সেটা তো সময় আসলে দেখা যাবে। কিন্তু ঘুরপথে যারা টেন্টেড তাদেরও কিন্তু একটা বসানো ষড়যন্ত্র এখানে আছে, এবং সেটা কোথাও গিয়ে 10 নম্বর না নিলে তিনি বসতে পারছেন। কে দেখবে এই বিষয়টা? কে দেখবে? সেই বিড়াল, মানে সেই এসএসসি দেখবে যারা দুর্নীতি করেছে, তাদের চেয়ারম্যানগুলো জেল কেটেছে, যাদের শিক্ষামন্ত্রী জেলে রয়েছে, তারা দেখবে?
তো এটা হতে পারে না। তো ওই যে বললাম কিছুদিন পরে এটাও দেখবেন, 2-4 বছর হয়তো তার ভ্যালিডিটি থাকবে, তারপরে গিয়ে যা তাই হয়ে যাবে, কোনো না কোনো একটা মামলায় গিয়ে গোটা বিষয়টা মুখ থুবড়ে পড়বে, এদের বিশ্বাস নেই। তো সেই অর্থে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছোট্ট জিনিস বাঁচানো সম্ভব, সেটা হচ্ছে প্রাথমিকের 32,000 একই পথে একই রাস্তায় একই ফুটিংয়ে রয়েছে। এটা একাধিক বেনিয়ম, ইরেগুলারিটিস, অবৈধ নিয়ম, ওভারসিটে নিয়োগ, হ্যাঁ টেট ফেলদের নিয়োগ, নানান কিছু আছে এখানে, অ্যাপটিউড টেস্টের অনেক গল্প আছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু 32,000 সেই দিকেই যাচ্ছে। এবার 32 সেই দিকে গেলে যেমন এই আজকের দিনে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনে 7-8 বছর চাকরি করার পরে যেমন তাদের চাকরি চলে গেছে, তাদের চাকরিটা নতুনভাবে কম্পিটিশন করায় আদৌ তারা রিটেন পরীক্ষা পাস করতে পারবেন কি না একটা সমস্যা রয়েছে। তেমনিভাবে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে গোটা বিষয়টা অনেকটা সেই দিকে এগোচ্ছে। অনেকে ভাবছেন যে আমাদের তো এক্সপিরিয়েন্সের নাম্বার দেবে, কিন্তু এখানে সেই এক্সপিরিয়েন্সের নাম্বারের জায়গাটা থাকবে না বস। তার কারণ হচ্ছে অ্যাপটিউড আর ইন্টারভিউ ওই জায়গাটাকে মডিফিকেশন করতে পারবে না, কারণ সেই একই 2016 রুলেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, নতুন রুল ফ্রেম করার জায়গা নেই প্রাইমারি ক্ষেত্রে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একাডেমিকে, কারণ এখনকার ছেলেমেয়েদের ডিএলএড এর নাম্বার, এখনকার ছেলেমেয়েদের মাধ্যমিকের নাম্বার, এখনকার ছেলেমেয়েদের এইচএস এর নাম্বার কখনোই বিট করতে পারবে না পুরনো সেই 2016 সালে 17 সালের যে সমস্ত শিক্ষার্থী মানে শিক্ষক শিক্ষিকা রয়েছে 32,000-এর মধ্যে, ডিল করতে পারবে না। প্রচুর আমরা দেখেছি একাধিক একাডেমিক আছে, প্রচুর পারবে না। মানে ধরে নিন মানে 5 ভাগের 4 ভাগ অংশ কম্পিটিশন করতে পারবে না নতুন ছেলেমেয়েদের সাথে। তো কী করে টিকবেন ওই 5-5-10 নাম্বার ওখানে? আর হুট করে রুল পরিবর্তন তো করতে গেলেও তো সেটাও তো বিপাকে পড়তে পারে। তো যাই হোক, আবার নতুন প্রার্থীদের সাথে একটা বসবে, সে একই রকম ফুটিং আছে, কিন্তু এটাকে বাঁচানো সম্ভব কী করে? ছোট্ট একটা সলিউশন বলে দিয়ে যাচ্ছে আজকে এই চ্যানেলে, যদি ফ্রুটফুল মনে হয় করা যেতে পারে। কারণ বাদীপক্ষের বক্তব্য মোটামুটি শেষ, আর একদিন বললে 30 থেকে বলে গল্প শেষ হয়ে গেল, কিন্তু বিবাদী পক্ষর হাতেই কিন্তু মোক্ষম অস্ত্রটা রয়েছে, যেটা এখনও তারা প্রয়োগ করেনি। আমি বলে এই প্রয়োগ করা থেকে আটকানো যাবে যদি কিনা একজন মানুষ এবং তার ট্যাবলেট, যদি একজন মানুষ তার মুখ যদি একটু বন্ধ করা যায়, একজন ট্যাবলেট যদি কম খোলা যায়, তাহলে কিন্তু এই 32,000 চাকরিবাদের মামলা থেকে কিন্তু একটা সমাধান সূত্র বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু আছে। আর ডিভিশন বেঞ্চ যে বেঞ্চে আছে, একদম আমি হলপ করে বলছি, সেই বেঞ্চে কিন্তু দেওয়ার মতন জায়গায় চলে আসবে, যদি কিনা ওই ব্যক্তির সাথে এন সার্ভিসরা এবং বঞ্চিতরা দুই পক্ষ মিলেমিশে একটা যৌথ বৈঠক করে, এবং সেটা 31 তারিখের আগেই বা 30 তারিখের আগেই ফ্রুটফুল একটা বৈঠক যদি আসে, সেখানে কিন্তু একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে কোর্টের বাইরেই। যেমন লোক আদালতের ক্ষেত্রে আমরা দেখেছি যেরকম এরকম সেটিং বা এরকম গল্প কিন্তু অনেক আগের থেকেই বাইরে থেকেই হয়, বা কোর্টের মধ্যেও হয় সমঝোতার ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে কেন নয়? কারণ ধরুন 32,000 অনেকে ভাবছে যে উড়ে যাক, উড়ে গিয়ে তারপরে সিচুয়েশানটা কী হচ্ছে? ফ্রেশাররা বসে আছে, যে সিটটা ফ্রেশাররা তাদের বয়স হয়নি সেই টাইমে, অথচ সেটা ওই ডাঙ্গুলি খেলে বেড়াতো, তাই না? তো তারা এসে এখন হয়তো এই পুতুল নাচ পুতুল টুতুল খেলতো, তারা এসে এখন সেই এজটা নিয়ে এখন হয়তো পরীক্ষা বসে যাবে। তো বৈষম্য হচ্ছে না? এটা হয় কোনো দিন? এটা ভাবতে পারছেন যে যার 2016 সালে 42-49 মধ্যে যারা, তো সে হয়তো মানে কী বলবো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, সে আজকে সে পরীক্ষা দিয়ে একই সাথে কম্পিটিশন করবে, এটা কী ধরনের রায়? তো সেটা একটা মারাত্মক খারাপ দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে পরিষ্কার আমি বলছি যে এটাকে আটকানো যাবে, ওই ভদ্রলোকের সাথে বসতে হবে, একমাত্র ওনার কাছেই চাবিকাঠি আছে, পরশপাথর ওনার কাছেই আছে। আমি আবারও বলছি, বাকি যারা তিতির বিতির করে ঘুরে বেড়াচ্ছে তারা ক্যানফ্যান করে তাদের অ্যাডভোকেট, বাট মেন ওনার কাছে যদি যাওয়া যায় এবং যদি বসে যায়, সমস্ত সাবমিশন রাখা যায় এবং ওনাকে যদি বোঝানো সম্ভব হয়, আমি বলছি 32,000 চাকরি বেঁচে যাবে। আর এখন যা আফটার এসএসসি জাজমেন্টের পর এই যে মানে রাজ্য সরকার যেভাবে খেলে দিচ্ছে না, এইভাবে কিন্তু যদি প্রাইমারি ক্ষেত্রে হয়, তাহলে আমি বলবো বঞ্চিতদের আশাও শেষ হয়ে যাবে বস। তার কারণ হচ্ছে যারা ভাবছেন যে প্যানেল উড়িয়ে দিয়ে করে তারপরে নতুন করে হবে, সম্ভব নয়। কারণ দেখতে পাচ্ছেন কাদের হাতে ক্ষমতা রয়েছে, তারা কীভাবে অপপ্রয়োগ করছে এই জিনিসটাকে। তো এদের হাতে ছাড়া যাবে না, যা করতে হবে কোর্টের এখান থেকেই করতে হবে। 2009-টা সেটেল হলো কী করে একবার ভাবুন, 2009 সেটেল হলো, কিন্তু দুই পক্ষ কিন্তু এরাও সেম অ্যাডভোকেটই তো প্যানেল ছিল বঞ্চিতদের, তারা কিন্তু মেনে নিয়েছে, তারা স্কুল চলে গেছে। বাট এটাকে জটিলতা না করে সমাধান সূত্র বেরোতে পারে, এবং সেক্ষেত্রে উদ্যোগ নিতে হবে ইন সার্ভিসদের। পরিষ্কার কথা, বঞ্চিতরা অলরেডি তাদের হারানোর কিছু নেই। ধরুন নতুন করে হলে ধরুন বড় জোর তারা পাবে না, কিন্তু যাদের অ্যাকচুয়ালি 8 বছর ধরে যারা করছেন, একবার হারিয়ে দেখুন কোন লেভেলের মানে বাসটা যায়। হ্যাঁ, রাস্তায় বেরোতে পারবেন না, সমস্ত রকম সম্মানহানি, পরিবারে অশান্তি, টিকতে পারবেন না, মানে বাঁচাটাই দুষ্কর হয়ে যাবে। তো বঞ্চিতরা এখানে থোড়ি না এগিয়ে যাবে, তারা তো অলরেডি 8 বছর ধরে ডিপ্রাইভ পড়েছে। ইন সার্ভিসদের এগোতে হবে, মূল মাথা যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে নিয়ে ইমিডিয়েট ওই ভদ্রলোকের সাথে বসতে হবে। এই 30 তারিখের আগে করলেই বেটার, না হলে কিন্তু যদি একবারও আর্গুমেন্ট শুরু হয়ে যায়, আপনারা জানেন না যে আর্গুমেন্টে কী দাবি রাখা হয়েছে, শেষ হয়ে যাবে গোটা বিষয়টা।
না বঞ্চিতরা পাবে না ইনসাইডে টিকে থাকতে পারবে, নতুন করে ফ্রেশাররা লুটে নিয়ে চাকরিগুলো লুটে নিয়ে চলে যাবে। তো সেই জায়গায় হতে দেবেন না। প্রত্যেককে বলছি, একদম খোলা মনে বলছি, আমার লাস্ট কিছু পোস্ট নিয়ে অনেকে বিতর্ক করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এক জায়গা তখনই টিকে থাকা যেত যদি সুপ্রিম কোর্ট কোনো আর্টিকেল 14-16 ভায়োলেট করে কোনো অর্ডার না দিত। একই জায়গায় থাকতো যদি এসএসসির ক্ষেত্রে, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তাদের মতো তো যোগ্য ছিল, সে পার্সেন্টেজ হটেবার যা হোক, তাদেরকেও যদি 31শে ডিসেম্বর মধ্যে স্কুল করতে দিত কোনো আপত্তি ছিল না, করতে দেয়নি। আজকের দিনে বিকাশ চন্দ্র ভট্টাচার্য যে হেরেছেন মামলাটাতে না, ওটা হারা আজকে কোনো যৌক্তিকতা নেই, উনি সঠিক কথাই বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা গ্রাহ্য করেনি। দুটো আলাদা রিক্রুটমেন্ট করতে পারতো, নতুনদের আর পুরোনোদের সেটা করেনি। তো সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে বিষয়টা, এরপরে আর সেই জায়গাটা নেই যেখানে গিয়ে আলাদা রকমভাবে কিছু করা সম্ভব। একদম পরিষ্কার সলিউশনের কথা বলে দিলাম, সেম জিনিস করেই আন, দেখবেন এখান থেকে ফল বেরোবে। একটাই মানুষ, একটাই পরশ পাথর, হাত দিন, প্রয়োজনে নতজানু হন, তাকে বোঝান, তিনি বুঝতে পারলে কিন্তু গোটা বিষয়টা রাশ কিন্তু টানা সম্ভব, এবং এখান থেকে একটা সলিউশনে দুপক্ষই কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাতে যত ভ্যাকান্সি ক্রিয়েট করতে হবে, তো সেই জায়গায় কিন্তু হয়ে যেতে পারে এখানে। আদারওয়াইজ কিন্তু একই ফুটিংয়ে রয়েছে, যে কোনো দিন কিন্তু ডিজাস্টার নেমে আসবে, এবং আলটিমেটলি তার পরের যা ঘটনা ঘটবে তাতে করে কেউ ভালোভাবে থাকবে না, ওই দিল্লি ছুটতে হবে, ধর্ণা দিতে হবে। এ ছিল সেই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।